যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে। কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে। এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে? কটা টাকা দিলে হয়ে যাবে? এই সরকারের হাতে আর কিছু নেই, কিছু করতে পারবে না, এইভাবে চলতে হবে। হ্যাঁ, উনি সেই কল্পনাতে থাকুন, মানুষ উনি সারা জীবন মনে রাখবেন, এমন রেজাল্ট করবে এবারে। কুণাল ঘোষ কালকে বলেছে যে আপনাকে হারানোর জন্য বিজেপির একাংশ নির্দেশ পাঠিয়েছে তৃণমূল, মানে কুণাল ঘোষ টিএমসিটা নিয়ে ভাবুন, পার্টিটা উঠে যাচ্ছে, এরপরে কোন পার্টিতে জয়েন করবেন ঠিক করে রাখুন। যে নিজের পদ চলে গেছে, যাকে গায়ে মারে না আপনি মোড়ল। বিজেপি নিয়ে ভাবার অনেক লোক আছে, সারা দেশ ভাবছে বিজেপিকে নিয়ে। মোদির মতন নেতা আছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওরা কিছু করতে পারেনি, অন্য কেউ কিছু করতে পারেনি। নেচে নিন, শেষ ইলেকশন তো, 4 জুনের পরে রিটায়ার্ড হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 1 এপ্রিল থেকে প্রচারে নামবে, উনি প্রচারে একদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন? এটাও বলে দিন। ওটা কি মানে ভোটের পলিসি? হয়তো ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না। আপনি যখন মর্নিং ওয়াক করছিলেন মাঠে, বেশ কিছু মানুষজন জাতীয় সড়ক নিয়ে একটা সমস্যার কথা বলছিল। ভিন্ন সমস্যা আছে, জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই, জনসংখ্যা বাড়ছে, অনেক জায়গায় হচ্ছে, বাকিগুলোও হবে সময়ের সঙ্গে সঙ্গে। চলো, ধন্যবাদ। বর্ধমানে যারা আপনি যখন সভাপতি ছিলেন, পুরনো কর্মী যারা ছিল তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে আপনার প্রচারে, এবং অনেকেই আসছে, প্রচার তো শুরু করিনি আমি। জেলা নেতৃত্বের উপর অভিযোগ। আমি সেই কর্মীদের সঙ্গে দেখা করছি গিয়ে, কালকে বাতারে গেছিলাম, আজকে গলসি যাব। আমি জানি অনেকে অসুস্থ আছেন, অনেকে আহত আছেন, হাত পা ভেঙে দিয়েছে মেরে, তাদের সঙ্গে দেখা করছি আমি। যখন প্রচার শুরু হবে সব বেরিয়ে পড়বে, ওরাই নেতৃত্ব করবেন। কালকে তো দাদা আপনার সামনেই একজন কর্মী ক্ষোভ প্রকাশ করলেন যে দলীয় নেতৃত্বের পাশে পায়নি, যে আক্রান্ত হওয়ার পর দলীয় নেতৃত্বই খাইয়েছে ওকে, ওর বাড়িতে চাল ডাল পৌঁছে দিয়েছে। কি হয় যখন অত্যাচার হয়, মানুষ অসহায়, মনে ক্ষোভ থাকে, সেটা বলেছে। আর আমাকে না বললে কাকে বলবে? মনে হয় করার দরকার, অবশ্যই তো। কারো দিকে তাকাতে হবে। কোথা থেকে টাকা ছিল, রাস্তা হতো না। পশ্চিমবাংলায় যত ভালো রাস্তা দেখুন সব সেন্ট্রালের পয়সা, রাজ্যের পয়সা কোথাও নেই। পা ভেঙে যাবে। বলছি দিল্লিতে কাগজ গেছে, এটা স্যার বলেছেন আমাদের। এখন তো 2 মাসের মধ্যে কোনো চান্স নেই। আচ্ছা, ইলেকশন চলছে, কেবল ইলেকশন। তারপরে যেটা আছে কতটা এগিয়েছে দেখতে হবে, কেউ শুনবে না কথা। না স্যার, আমরা অফিসে কথা বলেছিলাম স্যার, যেটা চলছিল ওটা প্রসেস রানিং আছে, বলছে ভোটের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, সেদিন বললেন আর কি। সব ঠিক আছে, আপনাকে করে দিচ্ছে না কেন? মানে স্যার অ্যাপ্রুভালের জন্য শুরু হয়ে গেছে, ওটাই কেবল হবে। অ্যাপ্রুভালের জন্য স্যার গেছে দিল্লি, এমনি চাইলেও কাজ শুরু করতে পারবে না, এমসিসি তে আটকাবে। আচ্ছা আচ্ছা, যেটা চলছে, যেমন আপনাদের 6 লেনের কাজ ও চলতে থাকবে। এটা যদি প্রসেস করে অর্ডার পাস হয়ে যেত, টেন্ডার হয়ে যেত, তাহলে হতো। আমি যেমন আমাদের মেদিনীপুর খড়গপুর মাঝখানে যে কংসাবতী ব্রিজ, 50 বছরের বেশি হয়ে গেছে, কত ব্রিজ নিচে গেল, ওটা ভগবানের ইচ্ছে এখনো যায়নি, নাহলে আমরাও জলে যেতাম। আমি 3 বছর লেগে এই সরকারের ব্রিজ একটা চিঠি লিখলো না বলে, মলয় ঘটক থেকে আমার সবার সঙ্গে দেখা করো, ঘটকলিখির বাড়ি গেছে। দেখুন রাস্তা আমাদের হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, ব্রিজটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ব্রিটিশের সেই সময় হয়েছে, তারপরে তখন সরকার করেছে, তখন এত ডিভিশন ছিল না। বলছি ওদের একটা অনুমতি লাগবে, নো বিষয়। আমি সব মন্ত্রীর বাড়িতে গেছি, বিধানসভায় গেছি, যে একটা চিঠি লিখে দিন যে ব্রিজটা করতে। আপনার বাড়িটা বানাবো, আপনার অনুমতি চাই, সরকারি নিয়ম তো। আমি রাস্তাটা বার করবো, ওরা কিছু করবে না, করতে দেবে না। এখানে দেখছেন পার্কে তালা মেরে দিচ্ছে, লোক হাঁটলে কি কষ্ট। তো ওখানকার চিফ ইঞ্জিনিয়ারকে ধরে আমি 304 কোটি টাকা স্যাংশন করেছি, একটা নয়, 2টো, শিলাবতী কংসাবতী ব্রিজ একসঙ্গে। এরকম রেলের বহু ফ্লাইওভার, আন্ডারপাস আমি করেছি।